নির্মলার ৪ মেয়েই শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে বড় ৩ জন চাকরি করত। কিন্তু ছোট মেয়েটি চাকরি করত না। তাই তার বিয়ে একটা দরিদ্র পরিবারে হয়ে গেল। যখনই নির্মলার বাড়িতে কোনো অনুষ্ঠান হতো, চাকরি করা ৩ মেয়ে ইচ্ছাকৃতভাবে মায়ের উপরে প্রচুর টাকা খরচ করত। এই দৃশ্য দেখে ছোট মেয়েটি মনে মনে কাঁদত আর ভাবত, যদি সেও ইনকাম করতে পারত, তাহলে মায়ের জন্য খরচ করতে পারত। যখন নির্মলার ছেলের বিয়ে হলো, তখন সব বোনেরা তাদের ভাইকে বিভিন্ন দামি দামি গিফট দিয়েছিল, যাতে দরিদ্র বোন ও তার স্বামীর অপমান হয়। কিন্তু সেই সময় সবাই হতভম্ব হয়ে যায়, যখন দরিদ্র বোন ও তার স্বামী আজ রবিবার, ছুটির দিন থাকায় সকাল 10টা বেজে গেলেও বাড়িতে অস্বাভাবিক নীরবতা ছিল। আর ছুটি থাকায় নির্মলার বড় ৩ মেয়ে এখনো তাদের ঘর থেকে বের হয়নি। শুধু ছোট মেয়ে মিতু বাড়ির সমস্ত কাজ করছিল। সে তাড়াতাড়ি করে পুরি আর তরকারি বানিয়ে ফেলল। আজ ছুটির দিনটা আমি পুরোপুরি উপভোগ করে কাটাতে চাই। তুই তো সারাদিন বাড়িতেই থাকিস, তাই তুই কি করে বুঝবি যে চাকরি করা মানুষের জন্য ছুটির দিনটা কি? ঘর থেকে বের হয়েই শিল্পা এই কথা বলল। তার সোনালী রঙে ডাই করা চুল আর চকচকে ত্বক ছিল। সে তার বেতনের অর্ধেকের বেশি নিজের উপরেই খরচ করত। নিজের দিকে তাকিয়ে মিতু অনুভব করল যে তার শ্যামলা রং যত্নের অভাবে কালো হয়ে যাচ্ছে। সারাদিন বাড়িতে কাজে ব্যস্ত থাকার কারণে নিজের দিকে মনোযোগ দেওয়ার সময় কোথায় তার। মিতু নীরবে রান্নাঘরে গিয়ে পুরি আর তরকারি বানাতে লাগলো। মিতু কোনো রকমে ম্যাট্রিক পাশ করেছিল। ভগবান তাকে এতটুকুই বুদ্ধি দিয়েছিল যে ম্যাট্রিক পরীক্ষায় দুবার ফেল করার পরে কোনো রকমে পাশ করে। তাই বোনেরা তার উপরে খরচ করা ভালো মনে করেনি। মিতুর এখনো মনে আছে, সে যখন শিল্পাকে বলেছিল যে সে পড়তে চায়, তখন শিল্পা বলেছিল, পড়ে কি করবি? দুবার পরীক্ষা দিয়ে কোনো রকমে পাশ করেছিস। এছাড়াও আমরা ৩ জন তো চাকরি করছি। ছোট ভাই মোহিত পড়ছে। তুই বরং বাড়ির কাজ করিস। মা বাড়িতে একা থাকে, আর আমাদের অফিস থেকে ফিরে এসে রান্না করা সম্ভব না। এখন তুইও যদি চাকরি করিস, তাহলে রান্না করবে কে? শিল্পা মুখ ভেঙচে এইসব কথা বললে মিতুর মন সেখানেই ভেঙে যায়। সেও পড়াশোনা করে ভালো চাকরি করতে চাইত, কিন্তু তার বাকি ৩ দিদির কথা ছিল তার বাড়ির কাজ করা উচিত। তাই মিতুও নীরবে রাজি হয়ে গেল। নির্মলাও বৃদ্ধ হয়ে গেছিল। একা বিধবা সন্তানদের মানুষ করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। মিতু পুরি আর তরকারি এনে ডাইনিং টেবিলে রাখল। নির্মলার চাকরি করা মেয়েদের খুব মজা। তারা নিজের ইচ্ছা মতো উঠে, নিজের ইচ্ছা মতো ঘুমায়। শিল্পার চেয়ে ছোট নিশা মিতুকে দেখে বলল, যারা সারাদিন বাড়িতে বসে ঠান্ডা হাওয়া খেতে থাকে, তারা কি করে বুঝবে চাকরি করা কত কষ্টের? মিতু নাস্তা করতে বসে সবে এক কামড় খেয়েছে। তখনই শিল্পা তাকে এই বলে উঠিয়ে দিল যে, এই চা ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিয়ে এসো। মিতু নীরবে উঠে গেল। চা গরম করে নিয়ে আসার সাথে সাথে নিশা মুখ বাঁকিয়ে বলল, আমার তো এই পুরি তরকারি একদমই পছন্দ নয়। আমার জন্য ডিম পরোটা বানিয়ে আনো। মিতু উল্টো পায়ে রান্নাঘরের দিকে চলে গেল। ডিম পরোটা বানিয়ে নিয়ে এসে দেখল মোহিত উঠে এসেছে। সব বোনেরা তাকে আদর করছিল। মিতুও তাকে খুব ভালোবাসতো। কিন্তু মোহিত তার সঙ্গে ভালোভাবে কথাও বলতো না। বরং তার সব মনোযোগ সেই বোনেদের দিকে ছিল যারা চাকরি করত এবং যাদের পার্সে সব সময় টাকা থাকত। ফিরে এসে মিতু যখন তার পাশে চেয়ার টেনে বসতে গেল, তখন মোহিত হঠাৎ বলে উঠল, আরে ইয়ার, তুমি এখান থেকে ওঠো তো। রান্নাঘরে কাজ করে এসেছো, তাই তোমার গা থেকে রসুন পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে, আর তার সাথে ঘামের এত দুর্গন্ধ। শিল্পা দিদি, প্লিজ তুমি আমার পাশে এসে বসো। তোমার থেকে কত সুন্দর গন্ধ বেরায়, আর তুমি নিজের এত যত্ন নাও, দেখে মনেই হয় না যে তোমার ৩০ বছর পার হয়ে গেছে। তুমি মিতু দিদিকেও কিছুটা শেখাও, ও সবসময় কাজের মাসি হয়ে থাকে। মোহিত এত কঠোর স্বরে বলল যে মিতুর মন ভেঙে গেল। শিল্পা একটা বাঁকা হাসি হেসে উঠল আর মোহিতের পাশে এসে বসল। আর মিতু লজ্জিত হয়ে একটা চেয়ার টেনে দূরে গিয়ে বসল। সবাই নাস্তা করে চলে গেল। ঠান্ডা হয়ে যাওয়া দুটো পুরি আর একটু চা মিতুর কপালে জুটল। দুপুরবেলা নির্মলা হঠাৎ বোমা ফাটিয়ে বলে উঠলেন, আরে, আজ সন্ধ্যায় কিছু অতিথি আসবে শিল্পাকে দেখতে। ছেলে খুব ভালো, ঘটক তো তার খুব প্রশংসা করছিল। সবাই নির্মলার দিকে তাকালো। শিল্পা মৃদু হাসল। সবাই সন্ধ্যায় আসা অতিথিদের নিয়ে কথা বলতে লাগলো। এদিকে নির্মলা সারা দিন ধরে মিতার সাথে থেকে অনেক কাজ করলো। দিদির বিয়ে উপলক্ষে ছেলে দেখতে আসবে শুনে মিতার খুব আনন্দ হচ্ছিল। তাই সে মন দিয়ে অনেক পদ রান্না করলো।
সন্ধ্যায় অতিথিরা এলে শিল্পা গলিতে উঁকি মেরে দেখল, কেননা সে দেখতে চাইছিল তার শ্বশুর বাড়ির গাড়ি কত বড়। কিন্তু গলিতে গাড়ির বদলে একটা মোটর বাইক দাঁড়িয়েছিল। ভেতরে নির্মলা ছেলেপক্ষের সাথে বসেছিল। ছেলেটি দেখতে সাধারণ, কিন্তু খুব সহজ সরল লাগছিল। ছেলের মা বাবাও ভালো মানুষ ছিল, আর তারা বারবার শিল্পার কথা জিজ্ঞেস করছিল, আপনার ছেলে কি করে আর কত টাকা ইনকাম করে। নির্মলা জিজ্ঞেস করলে ছেলের মা বলল, মাস গেলে 15,000 টাকা আয় করে, আর সময়ের সঙ্গে সঙ্গে বেতন বাড়বে। এছাড়াও ভগবানের কৃপায় 2 তলা বাড়ি আর একটা মোটর বাইক আছে। তারা এটুকু বলার সাথে সাথে শিল্পা লাফিয়ে উঠল। তার মুখে বদলে যাওয়া অভিব্যক্তি সবার চোখে পড়ল। সে চায়ের কাপ সশব্দে টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল। নির্মলা বুঝতে পারলেন শিল্পার এই সম্পর্ক পছন্দ হয়নি। নির্মলা পিছন পিছন গেলে শিল্পা রেগে বলল, আমি এর সঙ্গে বিয়ে করব না। একটা মোটর বাইকে 3 জন বসে এসেছে। আমার খুব খারাপ লাগবে যখন আমি মোটর বাইকে বসে কোথাও যাব। তাই তোমরা আমার জন্য গাড়ির মালিকের সম্বন্ধ দেখো। মিতু ছেলেপক্ষকে খাবার খেতে দিল এবং তারা খেয়ে নীরবে চলে গেল। ওদের ওই 2 তলা বাড়ির থেকেও তো আমার অফিস বড়, আর তাছাড়াও ওর চেহারা এমন সাধারণ যে দেখলে আমার ঘেন্না লাগে। শিল্পা ঘৃণার সঙ্গে নির্মলাকে কথাগুলো বলল। নির্মলার খারাপ লাগলেও মোহিত আর তার অন্য মেয়েরা সামনে ছিল বলে কিছু বলা তার ঠিক মনে হয়নি। কিন্তু সে চিন্তায় ছিল যে এত ভালো মানুষদের না করবে কেমন করে। মিতু ঘর পরিষ্কার করছিল। হঠাৎ শিল্পা কিছু একটা ভেবে বলে উঠল, ওই ছেলেটার সাথে আমাদের মিতুর বিয়ে দিয়ে দাও। দুজনে তো দেখতেও একই রকম। এছাড়াও মিতু যেমন কোনো কাজের না, তেমনি ওই ছেলেটিও কোনো কাজের না। ও রোজগার করে আনবে, আর এরা দুজন ডাল ভাত খেয়ে সুখে থাকবে, আর তোমারও একটা চিন্তা কমবে। আমরা তো যে যার চাকরি করি, আমাদের নিয়ে তোমার কিসের টেনশন। শিল্পা কথা শেষ করলে মিতু বিস্ফোরিত চোখে তার দিদির দিকে তাকিয়ে রইল যে সে তার সম্পর্কে কিভাবে এই কথা বলছে। কিন্তু নির্মলার এই বুদ্ধিটা ভালো লেগেছিল, কেননা এত ভালো একটা সম্বন্ধ সে হাতছাড়া করতে চায়নি। তাই পরের দিনই ফোন করে তাদের বলল, এখন শিল্পা বিয়ে করতে চায় না, তাই তারা যদি চায় তাহলে তার ছোট মেয়েকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে পারে। ছেলের বাড়ির লোকেদের কোনো আপত্তি ছিল না, কেননা তাদের তো মিতুকে বেশি পছন্দ হয়েছিল, কেননা সে ঘরের কাজ জানত আর শান্ত স্বভাবের ছিল। কিছুদিনের মধ্যেই বাড়িতে বিয়ের ধুম লেগে গেল। নির্মলা বিয়ের খরচের জন্য শিল্পা আর বাকি মেয়েদের কাছে টাকা চাইল, কিন্তু সবাই মুখ গোমড়া করে বলল, মা, মিতুর বিয়েতে এত খরচ করার কি দরকার। ওর তো আর দামি কাপড় দামি জুতো পরার অভ্যাস নেই, তাই সস্তা দেখে দুজোড়া এনে দিলেই হবে। আর বাড়িতে যে বাসনপত্র আছে সেগুলোও বাক্সে ভরে রেখে দাও, কাজ চলে যাবে। কিন্তু নির্মলার এসব একদম ভালো লাগছিল না। বাড়ির সব খরচ তার মেয়েরাই চালাতো, তাই তার নিজের কাছে 1 টাকাও ছিল না। তার মনে মিতুর বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু তার সব স্বপ্নে মেয়েরা জল ঢেলে দিল। যৌতুকের নামে বাড়ির সব পুরনো বাসনপত্র বাক্সে ভরে দেওয়া হলো, আর দোকান থেকে একটা সোনার হার আনা হলো, যেটা এত হালকা ছিল যে ধরলেই যেন ভেঙে যাবে। মিতুর নিজের পছন্দের কাপড় আর জুতো কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু শিল্পা নিজেই বাজারে গিয়ে সস্তায় দুজোড়া কাপড় নিয়ে এলো এবং বাড়িতে এসে বলল, আরে, আমার আলমারিতে তো কত কাপড়ের স্তূপ হয়ে আছে, যেগুলো খুব দামি আর সুন্দর, কিন্তু আমার পছন্দ হয়নি, তাই এগুলো মিতুর পণ হিসেবে দিয়ে দেই। কথা বলে শিল্পা তার কয়েকবার পরা কাপড় তাড়াহুড়ো করে মিতুর বিয়ের সুটকেসে ভরে দিল। মিতু নীরবে এসব দেখছিল, কিন্তু সে তার মাকে আর কষ্ট দিতে চায়নি, তাই চুপ করে থাকল। বিয়ের দিন এগিয়ে এলে বরপক্ষ এই বলে ক্ষমা চেয়ে নিল যে তারা বিয়ের পোশাকের খরচ বহন করতে পারবে না, তাই কনে নিজের ইচ্ছামতো কাপড় পরতে পারে। শিল্পা যখন একথা শুনল তখন তার সারা শরীরে আগুন ধরে গেল এবং সে রাগে চিৎকার করে বলতে লাগলো, এখন 10-15 হাজারের কাপড় এনে পরাও এই মহারানীকে, আমার কাছে একটা টাকাও নেই। নির্মলার চোখে অসহায়তার জল। যখন শিল্পা দেখল যে মায়ের মনে তার গুরুত্ব কম হচ্ছে, তখন তাড়াতাড়ি নিশার সাথে বাজারে গেল এবং একটা কম দামি কাপড় নিয়ে এলো। বিয়ের পর সাধারণভাবে মিতু অভির সাথে তার বাড়ি চলে গেল। অভি খুব ভালো এবং সরল মানুষ। সে তার সাধ্যমতো চেষ্টা করত মিতুর সমস্ত আনন্দ পূরণ করতে। মিতুও লোভী মেয়ে ছিল না। সে অভির মধ্যে এক নতুন জগৎ খুঁজে পেয়েছিল। অভি গরিব ছিল ঠিকই, কিন্তু তার মনটা অনেক বড় ছিল। সে তার ছোট্ট দোতলা বাড়িতে মধুকে রানীর মতো করে রাখত।
অভির বেতন খুব কম ছিল। তা দিয়ে মাস শেষ হতে না হতেই মিতুর অবস্থা খারাপ হয়ে যেত। প্রায়শই এমন হতো যে দোকানদার তাদের দরজায় এসে কড়া নাড়ত, কিন্তু মিতু বা অভির কাছে তাদের দেওয়ার মতো একটা পয়সাও থাকতো না। অসহায় হয়ে তারা আবার বেতন আসার অপেক্ষা করত, কিন্তু মিতু কখনো মুখে কোনো অভিযোগ আনত না। একদিন মিতু নির্মলার সঙ্গে দেখা করতে বাড়িতে এলো। বাড়িতে অস্বাভাবিক হট্টগোল হচ্ছিল দেখে সে বলল, মা, বাড়িতে কোনো অতিথি আসছে নাকি? নির্মলা বলল, হ্যাঁ রে মিতু, ওরা মোহিতের সম্বন্ধ পাকা করছে, তাই আজ মেয়ের বাড়ির লোকেরা আমাদের সাথে দেখা করতে আসছে। মেয়েটি নার্স এবং খুব ধনী পরিবারের। আমাদের শিল্পা এই সম্বন্ধটা খুঁজে এনেছে। নির্মলার কথা শুনে মিতু চুপ হয়ে গেল, কেননা তাকে কেউ কিছুই জানায়নি। তখনই ভেতর থেকে শিল্পা আর নিশা বেরিয়ে এলো। ওদের সাথে দিয়াও ছিল। তারা এসে নির্মলাকে বলল, মোহিতের বিয়ে ঠিক হতে চলেছে, তাই আমরা তোমাকে একটা উপহার দিতে চাই। এই বলে শিল্পা এগিয়ে এসে মায়ের সামনে একটা খুব সুন্দর শাড়ি রাখলো এবং গর্বের সাথে বলল, এটা 10,000 টাকার শাড়ি, যেটা আমি তোমার জন্য এনেছি। নিশা তাড়াতাড়ি বাক্স থেকে সোনার চুড়ি বের করে মায়ের হাতে পরিয়ে দিল এবং বলল, আমি অনেক দিন ধরে টাকা জমিয়ে তোমার জন্য এটা বানিয়েছি। ছোট দিদি দিয়াও খুব দামি একটা কাশ্মীরি শাল নির্মলার হাতে তুলে দিল। নির্মলা এই সমস্ত মূল্যবান উপহার দেখে খুব খুশি হচ্ছিল, কিন্তু সামনে বসা মিতু যেন লজ্জায় মরে যাচ্ছিল। তার চোখ নিজের পায়ের সাধারণ চপ্পলের দিকে গেল। সেটা অনেকটা ক্ষয়ে গেছে। মাকে দেওয়ার মতো তার কাছে একটি পয়সাও ছিল না। শিল্পা তাকে দেখে মুখে হাসি এনে বলল, তুই মাকে কিছু দিবি না? এখন তো তুই বিবাহিত এবং সংসারী, একটু তো লজ্জা কর। আসার সময় মায়ের জন্য কিছু উপহার নিয়ে আসতি। জানি তো তোর স্বামী একটু গরিব, তাই বেশি না হোক 1 কিলো ফলই নিয়ে আসতি। শিল্পার কথায় মিতুর বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু মিতুর বলতে ইচ্ছা করছিল যে, তোমরা তো সবাই নিজের রোজগার থেকে মাকে উপহার দিতে পারো, অথচ আমাকে তোমরা পড়তেই দাওনি। তাহলে আমার কাছে টাকা কোথা থেকে আসবে? কিন্তু সে বরাবরই ভীতু, তাই আজও সে চুপ করে রইল। এরপরে শিল্পা বলল, মা, আমার এই রান্না করতে ভালো লাগছে না। মিতুকে বলো ও করে দিক, ওর অভ্যাস আছে। নির্মলার কথায় মিতু চুপচাপ রান্নাঘরে গেল। মোহিতের শ্বশুরবাড়ির লোকেরা সন্ধ্যায় আসবে, তাই মিতু মন দিয়ে সবার জন্য খাবার তৈরি করল। সন্ধ্যায় যখন অতিথিরা ড্রয়িং রুমে এসে বসল, তখন সব বোনেরা মেয়ে পক্ষের চারপাশে ভিড় করে দাঁড়ালো। সবাই একে অপরের সাথে কথা বলছিল। উচ্চ স্বরে হাসির আওয়াজ শোনা যাচ্ছিল দেখে মিতুও তাড়াতাড়ি রান্না করে ভেতরে যেতে উদ্যত হলো। কিন্তু হঠাৎ শিল্পা তার হাত ধরে বলল, নিজের কাপড় দেখেছ? কোন থার্ড ক্লাস বাজার থেকে কিনে এনেছ? সবাই ভাববে তুমি কাজের লোক। নিজের না হয় বাদ দাও, আমাদের সম্মানের তো একটু চিন্তা করবে। মিতু ঘাবড়ে গিয়ে নিজের কাপড়ের দিকে তাকালো। সেগুলো এমনিতেই ভালো ছিল না, আর রান্নাঘরে কাজ করার পরে আরো খারাপ হয়ে গিয়েছে। তখনই শিল্পা বলল, তোর ভেতরে আসার কোনো দরকার নেই। তুই ভেতরে গেলে হয়তো সম্বন্ধটাই ভেঙে যাবে। শিল্পা মিতুকে ধমক দিয়ে ঘরের ভেতরে চলে গেল। মিতুর চোখে জল এসে গেল, কেননা বাড়ির এত বড় খুশিতেও তারা তাকে সামিল করতে চাইছে না। তাই মনের দুঃখে সে রান্নাঘরে বসে রইল। ভেতরের ঘর থেকে কথাবার্তা ও হাসির আওয়াজ আসছিল। মেয়ে পক্ষের লোকেদের মোহিতকে দেখে খুব পছন্দ হয় এবং তারা তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য জোর দিচ্ছিল। মিতু রান্নাঘরে বসে সবার ফরমায়েশ পূরণ করতে লাগলো। যখন অতিথিরা চলে গেলেন, তখন মিতু চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আরে অভি, তুমি কখন এসেছ? দরজার দিক থেকে আসা অভিকে দেখে মিতু জিজ্ঞেস করল। তাকে দেখেই শিল্পা সেখান থেকে উঠে চলে গেল। শিল্পার পেছন পেছন বাকি বোনেরাও মুখ বাঁকিয়ে ঘরের ভেতরে চলে গেল। তাদের কেউই গরিব জামাইকে সম্মান জানাতে রাজি ছিল না। এসব দেখে অভির খুব খারাপ লাগছিল। মিতু তাড়াতাড়ি করে তার ব্যাগ নিয়ে বাইরে এলো। মিতুর অবস্থা দেখে তো অভি চমকে উঠে বলল, তোমার চোখ এমন ফুলে উঠেছে কেন? কিন্তু মিতু কথাটা ঘুরিয়ে বলল, আমার মাথা খুব ব্যথা করছে। নির্মলার সাথে দেখা করে মিতু চুপচাপ নিজের বাড়িতে চলে এলো। সারা রাস্তা সে চুপ করে রইল। অভি অনুভব করল যে মিতু আজকে যেন একটু বেশিই চুপচাপ। কি হয়েছে মিতু, তুমি এত চুপ কেন? কিছু হয়েছে কি? অভি কোমল স্বরে জিজ্ঞেস করল। মিতু কিছুক্ষণ চুপচাপ ভাবল, তারপরে বলল, মোহিত ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 15 দিন পরে বিয়ে।
এই বিয়েতে সব বোনেরাই মোহিত ভাইকে কিছু না কিছু উপহার দেবে, কিন্তু আমাদের কাছে তাকে দেওয়ার মতো কিছুই নেই। মিতুর কথা শুনে অভি এক মুহূর্তের জন্য চুপ থেকে বলল, তুমি তো জানো মিতু, যা বেতন পাই তা দিয়ে আমাদের সংসারই চলে না। এমন পরিস্থিতিতে দামি উপহার দেওয়া আমার সাধ্যের বাইরে। অভির স্বরে একটা লজ্জিত ভাব ছিল দেখে মিতু ঘাবড়ে গেল, কেননা সে অভিকে অস্বস্তিতে ফেলতে চায়নি। তাই মিতু কথা ঘুরিয়ে অন্য কথা তুলল। কিন্তু মিতু মনে মনে ঠিক করে ফেলেছিল যে মোহিতের বিয়েতে সে আর অভিকে অপমান হতে দেবে না। এদিকে বিয়ের প্রস্তুতি জোরে সোরে চলছিল। নির্মলা রোজ ফোন করে মিতুকে বাড়িতে ডেকে পাঠাতো। শিল্পা, নিশা আর দিয়া তিনজনে নিজেদের জন্য খুব সুন্দর আর দামি ব্র্যান্ডের পোশাক অর্ডার করেছিল, এবং নির্মলার জন্য তারা খুব দামি কাপড় আনিয়েছিল। শিল্পা গর্বের সঙ্গে সবকিছু মিতুকে দেখাতো আর বলতো, দেখ বিয়েতে পরার জন্য কি কি কিনেছি। শিল্পার নিশা বাড়ির বেশিরভাগ কাজ মিতুকে দিয়ে করাতো। এসব দেখে নির্মলার খারাপ লাগতো এবং তিনি বারণ করতেন, কিন্তু শিল্পা তার কোনো কথায় কান দিত না। অবশেষে মোহিতের বিয়ের দিন এসে গেল। শিল্পা মন খুলে টাকা খরচ করছিল। এমনিতেও মোহিত একটু লোভী স্বভাবের ছিল। যে দিদিরা চাইলেই টাকা বের করে দিত, সে শুধু তাদের কথাই শুনত। আজও মিতু স্পষ্ট বুঝতে পারছিল যে অন্য বোনেরা তার সঙ্গে কোনো কথা বললে মোহিত হেসে জবাব দিত, কিন্তু মিতুর কথায় সে মুখ কালো করে নিত। আরে, অভি জামাইবাবু কি এখনো আসেনি? অবশেষে মোহিত মিতুকে জিজ্ঞেস করল। নিশা ব্যঙ্গ করা সুরে বলল, আসবে তো সেই ভাঙাচোরা মোটর সাইকেলে। সে কি আর ল্যান্ড ক্রুজারে আসবে যে তুই তার জন্য অপেক্ষা করছিস? নিশার কথা শুনে সবাই হেসে উঠল, কিন্তু মিতু লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। অভি তার পরিবারের সাথে এলো। মোহিত বরসেজে বরযাত্রী নিয়ে যখন মেয়ের বাড়িতে পৌঁছালো, তখন কনেপক্ষ তাদের সুন্দরভাবে আপ্যায়ন করল। মিতু নীরবে সবার পিছন পিছন হাঁটছিল। তাকে এই পরিবারের কেউ বলে মনে হচ্ছিল না। বিয়ে হয়ে যাওয়ার পরে তারা নববধূকে বাড়িতে নিয়ে ফিরে এলো। বৌভাতের সময় মোহিতকে কনের পাশে বসানো হলো। শিল্পা, নিশা এবং দিয়া দামি পোশাকে, মেকআপে ঢাকা মুখ নিয়ে গর্বের সাথে বসেছিল। নির্মলাও দামি পোশাক পরে পাশে বসেছিল। সব আত্মীয় স্বজন তাদের চারপাশে জড়ো হয়েছিল। সব ক্যামেরার ফোকাস মঞ্চের দিকে ছিল। এমন সময় হঠাৎ শিল্পা নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মোহিত আমাদের চার বোনের একমাত্র ভাই, তাই আমরা নিজেদের জীবন গড়ার আগে ওর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। আর আজ মোহিতের বিয়েতে আমরা সবাই ওকে একটা উপহার দিতে চাই। শিল্পার কথা শুনে সব আত্মীয় স্বজন আগ্রহের সাথে মঞ্চের দিকে তাকালো। সব বোনেরা সেখানেই দাঁড়িয়েছিল, শুধু মিতু একটু দূরে দাঁড়িয়েছিল। কিন্তু এভাবে যে তার অপমান হতে যাচ্ছে সেটা সে বুঝতেও পারেনি। শিল্পা পার্স থেকে হীরের আংটি বের করে মোহিতের দিকে এগিয়ে দিয়ে বলল, এই আংটিটা আমাদের তিন বোনের পক্ষ থেকে। যা দেখে মোহিতের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ পরে এক আত্মীয় বলল, মিতু তাহলে কি দিল? তুমি তো ওর নামও নিলে না। আত্মীয়ের কথা শুনে শিল্পা মুখে অহংকারের হাসি ফুটিয়ে বলে উঠল, আরে হ্যাঁ মিতু, তুমি আর অভি মোহিতের জন্য কি এনেছ? মিতুর তিন বোন উপহাসের সুরে তার দিকে তাকিয়ে রইল। তখনই নিশা বলে উঠল, আরে ওর এত ক্ষমতা কোথায় যে মোহিতকে কিছু দেবে? বরং দেখ উল্টো কিছু চেয়ে না বসে। হয়তো বলবে, এই মাসের বাজার করার টাকা নেই, টাকা দাও, বা বিদ্যুতের বিল ভরার টাকা দাও। এই কথা শুনে সবাই হাসতে লাগলো, আর মিতু লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই অভি মিতুর পাশে এসে দাঁড়ালো এবং বলল, মোহিত, আমি তোমার একমাত্র জামাইবাবু, তাই আমি আর মিতু তোমার জন্য বিয়ের উপহার এনেছি। সবাই অবাক চোখে তাদের দিকে তাকিয়ে রইল। মিতু আর অভি এগিয়ে গিয়ে মোহিতের দিকে একটা খাম এগিয়ে দিল। মোহিত অবাক হয়ে মিতু এবং অভির দিকে তাকিয়ে রইল। নববধূ আরতিও অবাক হয়ে তাকিয়েছিল, কেননা তাকেও বলা হয়েছিল যে মিতু এবং অভি কোনো কাজের না, এবং তাদের কাছে কোনো কিছু আশা করা বৃথা। মোহিত খাম খুলে দেখল, তার ভেতর থেকে কাশ্মীর ভ্রমণের 7 দিনের হানিমুনের প্যাকেজের টিকিট বের হলো। এই টিকিট দেখে মিতুর তিন বোনের মুখ বিস্ময়ে হা হয়ে গেল, এবং সবাই বিস্ফোরিত চোখে তাদের দিকে তাকিয়ে রইল। সমস্ত উপহারের মধ্যে এটা ছিল সবচেয়ে চমৎকার উপহার, কেননা এটা নববধূর সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। তাই সে খুব খুশি হয়ে তার এই ননদের দিকে তাকালো এবং মিতুর হাত ধরে বলল, থ্যাংক ইউ, তুমি সত্যিই খুব ভালো। সবাই মোহিতকেই উপহার দিয়েছে,
কিন্তু তুমি আমাদের দুজনের কথা ভেবে উপহার দিয়েছ, তাই এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর তোমার প্রতি আমার সম্মান সারা জীবনের জন্য বেড়ে গেল। তার কথায় মিতু হাসল, কিন্তু এদিকে তার বাকি ৩ বোন হিংসায় চলে যাচ্ছিল। তারা বুঝতেই পারছিল না যে মিতু আর অভির কাছে এত টাকা কোথা থেকে এলো। সব আত্মীয়স্বজন মিতু আর অভির প্রশংসা করছিল। মিতু ভালো করেই বুঝতে পারল যে আজ সে তার বৌদির মনে যে জায়গা করে নিয়েছে, তাতে সারা জীবনের জন্য বাবার বাড়িতে তার সম্মান বেড়ে গেল। আরতি তার বাকি ৩ ননদকে তাদের অহংকারী স্বভাবের কারণে ঘৃণার চোখে দেখছিল। বিয়ের বাকি আচার অনুষ্ঠান শেষ হলে শিল্পা ও তার বাকি ২ বোন দ্রুত মিতুর কাছে এসে বলল, তুই খুব চালাক, কিন্তু এত টাকা কোথা থেকে পেলি? মিতু হেসে উত্তর দিল, তোমরা সারা জীবন আমাকে ছোট করার চেষ্টা করেছ, কিন্তু তোমরা ভুলে গেছ যার ভগবান আছে তার ক্ষতি কেউ করতে পারে না। আমি জানতাম মোহিত দাদাকে কোনো না কোনো উপহার দেওয়া জরুরি, তাই আমি অনেকদিন ধরে সন্ধ্যায় বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করি। টিউশনির টাকা দিয়ে আমি একটা আরডি করেছিলাম। সেটা দিয়ে আমি মোহিত দাদার জন্য হানিমুনের প্যাকেজ কিনে এনেছি। মিতু হাসতে হাসতে এই কথা বলছিল, আর তার বাকি ৩ বোনের মুখ কালো হয়ে যাচ্ছিল। অভি মিতুর কাছে এসে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি খাবার খেয়ে নেই। এরপরে অভি স্নেহের সাথে বলল, জানো তো আমি তোমার কত চিন্তা করি। শিল্পা ও নিশা তাদের মুখের দিকে তাকিয়ে রইল। আজ তারা বুঝতে পারছিল যে এত দারিদ্র্যের পরেও মিতু কিভাবে এত খুশি থাকে, কারণ তার কাছে তার আসল সম্পদ তার স্বামীর ভালোবাসা ছিল, যা এখনো তাদের ৩ জনের কারো কাছে ছিল না। মিতু ও অভি হেসে হেসে একে অপরের সাথে কথা বলছিল। অভি চামচে করে মিতুর মুখে খাবার তুলে দিচ্ছিল, তার সাথে ভালোবেসে কথা বলছিল। এদিকে তার বাকি ৩ দিদি তাদের দামি পোশাক ও জুতো পরে উদাস হয়ে দাঁড়িয়ে রইল। মিতুর দিদিরা আজ বুঝতে পারছিল যে তারা সারা জীবন টাকা পয়সার জৌলুস দেখিয়ে যাকে ছোট করার চেষ্টা করেছিল, সেই মিতুর খুশির কাছে তাদের কোনো মূল্য নেই। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।